কেমিস্ট্রি একটা দারুণ সাবজেক্ট, তার মধ্যে কেমিক্যাল বন্ডিং একটা ফাটাফাটি চ্যাপ্টার, আর তারই মধ্যে মলিকুলার অরবিটাল থিওরি একটা আউটস্ট্যান্ডিং টপিক। যারা আমার এই কথাগুলোর সাথে সহমত নয় তারা অ্যাকচুয়ালি কেমিস্ট্রিটাকে বোঝেই না, ঠিকভাবে পড়ছেই না। আর যারা আমার এই কথাটার সাথে সহমত তারা অন্তত এইটুকু বুঝতে পারছিস ক্লাস 11 কেমিস্ট্রি কতটা ভয়ঙ্কর ভাবে চলছে, কি বিরাট সেখানে ধামাকা হচ্ছে। বাই দ্য ওয়ে, আমাদের ক্লাসের মধ্যে, আমাদের ব্যাচের মধ্যে যে কটা চ্যাপ্টার আমরা পড়াচ্ছি, যে কটা ক্লাস আমরা করাচ্ছি, প্রত্যেকটা ক্লাসের একটা করে 15 মিনিটের রিভিশন ইউটিউবে সবার জন্য দেয়া হবে। চল মলিকুলার অরবিটাল থিওরির রিভিশনটা শুরু করা যাক, ধামাকা শুরু করি। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমির আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। আগের বন্ডিং এর রিভিশনস গুলো দিয়েছিলাম, তোরা দেখেছিস। আজকে মলিকুলার অরবিটাল থিওরিটা দিয়ে বন্ডিং কমপ্লিট করব, এরপরে অন্য একটা চ্যাপ্টারের রিভিশন দেব। আমাদের ব্যাচে বেশ খানিকটা এগিয়ে গেছে। যারা নতুন নতুন ব্যাচের মধ্যে ভর্তি হচ্ছিস তারা আগে এই চ্যাপ্টার গুলোকে পড়, তারপরে রিভিশনস গুলো করিস, কোয়েশ্চেন প্র্যাকটিসও করাবো কিছুদিন পর থেকে, সেগুলো করিস। চলো, যারা যারা অলরেডি মলিকুলার অরবিটাল থিওরি আমাদের ব্যাচ থেকে অথবা অন্য কোনো জায়গা থেকে পড়েছো তারাই শুধুমাত্র এই ক্লাসটা দেখবে, বাকিরা কিন্তু আগে পড়বে তারপরে এসে দেখবে। দেখ, আমি যদি তোকে আজকে প্রশ্ন করি, তুই কোনো একটা পরমাণুর ইলেকট্রন বিন্যাস কক্ষকের মাধ্যমে লিখতে পারবি, উপকক্ষের মাধ্যমে লিখতে পারবি? তুই বলবি একদম দাদা পারবো, আমাদের পড়ানো হয়েছে স্ট্রাকচার অফ অ্যাটম চ্যাপ্টারের মধ্যে, আমরা সুন্দরভাবে শিখেছি। আমরা যে কোনো পরমাণু দাও না, এক্ষুনি অক্সিজেন দেবে, আরে তুমি স্ক্যান্ডিয়াম দাও না, আরে তুমি ভ্যানাডিয়াম দাও, তুমি ক্রোমিয়াম দাও, কপার দাও, আমরা সব লিখে দেবো। কিন্তু আমি যদি তোকে এক্ষুনি বলি পরমাণু বাদ দে তো ভাই, তুই কি কোনো অণুর ইলেকট্রন বিন্যাস করতে পারবি? দাদা অণু মানে মানে আজকে যদি আমি তোকে বলি এই O2 এইটার ইলেকট্রন বিন্যাস করে দেখা, আজকে যদি আমি তোকে বলি N2 এইটার ইলেকট্রন বিন্যাস করে দেখা, আজকে যদি আমি তোকে বলি Li2, আজকে তোকে যদি বলি B2, এগুলোর ইলেকট্রন বিন্যাস করে দেখা, তুই বলবি দাদা এগুলো আবার কি করে করে? এগুলো তো সব অণু, অণুর আবার ইলেকট্রন বিন্যাস হয় নাকি? একদম হয়। এবং এই তত্ত্বটাই হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। এই যে মলিকুলার অরবিটাল কথাটা বলছি, এই যে আণব কক্ষক কথাটা বলছি, এই যে অণুর কক্ষকের প্রসঙ্গটা আনছি, এটা অ্যাকচুয়ালি আসছে কি করে? অ্যাটমিক অরবিটালস গুলো পরস্পরের সঙ্গে জুড়ছে এবং তারা তৈরি করছে মলিকুলার অরবিটাল। এই অ্যাটমিক অরবিটালের থিওরি একত্রিত হয়ে মলিকুলার অরবিটালের থিওরি তৈরি করছে, এই জন্য এটাকে তো ছোট কথায় এমওটি বলা হয়। দাদা অ্যাটমিক অরবিটাল মানে ওই যে আমরা যেগুলো পড়েছিলাম 1s, মানে পরমাণুর কক্ষক, এই যে 2s, এই যে 2p, এগুলোই পরস্পরের সঙ্গে জুড়ছে। বললাম একদম। আজকে যদি আমি তোকে O2 ইলেকট্রন বিন্যাস করতে বলি, তাহলে O2 মধ্যে কতগুলো অক্সিজেন আছে বল তুই? দুটো অক্সিজেন। আজকে যদি আমি তোকে বলি একটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস কত হবে, তুই বলবি দাদা অক্সিজেন তো 8 হয়, তাহলে 1s2 হবে, 2s2 হবে, আর 2p4 হয়ে যাবে। আরে আরো একটা অক্সিজেন, কারণ O2 আছে তো তাহলে দুটো অক্সিজেন, আরো একটা অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস 1s2, 2s2, 2p4 হবে। এইবার যখন আমি তোকে বলবো এই অক্সিজেনের কথা বাদ দে ভাই, তুই আমাকে বল O2 এই পুরো অণুটার ইলেকট্রন বিন্যাস কি হবে, তখন তুই 1s এর সাথে 1s এর একটা কম্বিনেশন করবি, 2s এর সঙ্গে 2s এর একটা কম্বিনেশন করবি, 2p এর সঙ্গে 2p এর একটা কম্বিনেশন করবি, এবং সেই কম্বিনেশনস গুলোর ফলে তৈরি হবে পুরো মলিকিউলটার ইলেকট্রন বিন্যাস। এবং এটাই হচ্ছে মলিকুলার অরবিটাল থিওরি। মলিকুলার অরবিটাল থিওরি শুধুমাত্র এইটুকু নয়, কোন একটা অণুর স্থায়িত্ব, কোন একটা অণুর বন্ধন দৈর্ঘ্য, তার বিডি বন্ড ডিসোসিয়েশন এনার্জি সবকিছু পরিমাপ করতে সাহায্য করে। তোদের অ্যাকচুয়ালি 1 থেকে 20 পর্যন্ত রয়েছে। 1 থেকে 20 মানে এটা কিন্তু পুরো কম্বাইন্ড ইলেকট্রন নাম্বার। মানে আজকে যদি আমি O2 বলি তাহলে একটা অক্সিজেনের 8, তাহলে দুটো অক্সিজেনের ইলেকট্রন সংখ্যা 8 + 8 16। তার মানে তোদের 20 পর্যন্ত আছে, মানে তোদের নিয়ন পর্যন্ত আছে Ne2, একটা নিয়নের 10, তাহলে দুটো নিয়নের 10 + 10 মোট ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 20। এই 20 পর্যন্ত তোদের ইলেকট্রন বিন্যাস আছে। ঠিক আছে, এবার আমি একটুখানি তোদেরকে মনে করাই এই চার্টটা কিন্তু কেবলমাত্র নাইট্রোজেন অবধি প্রযোজ্য, মানে হচ্ছে 14 অবধি প্রযোজ্য। তারা 14 কেন? কারণ একটা নাইট্রোজেনের ইলেকট্রন সংখ্যা 7, তো দুটো নাইট্রোজেন যুক্ত হয়েছে, 7 + 7 14। আর দাদা 14 পর থেকে 20 পর্যন্ত কি হবে? এই আরেকটা ছক আছে যেটা 14 পর থেকে শুরু করে 20 পর্যন্ত সবার ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে দাদা এই যে 1 থেকে 14 পর্যন্ত যে ছকটা রয়েছে এটার মধ্যে স্পেশালিটি কি আছে? আজকে তুই আমাকে বল, এই যে নাইট্রোজেনস গুলো যদি আমি পরস্পরের সঙ্গে যুক্ত করি, আমি যদি দুটো নাইট্রোজেন নিই, প্রত্যেকটা নাইট্রোজেনের 1s আছে, 2s আছে আর 2p আছে। আমি প্রথমেই দেখ এখানে 1s লিখলাম, এই একটা 1s, এই পাশে একটা নাইট্রোজেন, এইদিকে আরো একটা নাইট্রোজেন। এই নাইট্রোজেনটার 1s এই নাইট্রোজেনটার 1s এর সঙ্গে যুক্ত হচ্ছে, 2s 2s এর সঙ্গে যুক্ত হচ্ছে।
টুপির মধ্যে তিনটে কক্ষক থাকে, সেই টুপির তিনটে কক্ষক একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, গল্প শেষ। দেখ 2s আর 1s এর মধ্যে একটা করে কক্ষক থাকে, তাই একটা করে কক্ষক দেখানো হয়েছে। মনে রাখবে নাম্বার অফ এওস ইকুয়াল টু নাম্বার অফ এমওস, মানে যতগুলো পারমাণবিক কক্ষক যুক্ত হবে, এখানে যেমনি দুখানা পারমাণবিক কক্ষক যুক্ত হচ্ছে, দুখানা পরমাণুর কক্ষক যুক্ত হচ্ছে, দুটো 1s যুক্ত হচ্ছে, তাহলে দুটো 1s যখন যুক্ত হবে, দুটো অ্যাটমিক অরবিটাল যখন যুক্ত হবে, কতগুলো মলিকুলার অরবিটাল পাবো? দুটো যুক্ত হলে দুটোই পাবো। এই দুটো যখন যুক্ত হয়, তোদেরকে আমি ক্লাসের মধ্যে শিখিয়েছিলাম, একটা সিমেট্রি ম্যাচড ওয়েতে যুক্ত হয়, একটা সিমেট্রি মিসম্যাচড ওয়েতে যুক্ত হয়। যেটা সিমেট্রি ম্যাচড ওয়েতে যুক্ত হয় সেটাকে আমরা বন্ডিং মলিকুলার অরবিটাল বলি, যার এনার্জিটা কম হয়। এনার্জি কম মানে তার স্টেবিলিটিটা বেশি হয়। আর যেটা সিমেট্রি মিসম্যাচড ওয়েতে যুক্ত হয়, তার এনার্জিটা বেশি হয় কিন্তু স্থায়িত্বটা কম হয়। যেটার এনার্জি কম, যেটা বন্ডিং মলিকুলার অরবিটাল, সেটার নাম হচ্ছে সিগমা 1s, এটা হচ্ছে বিএমও। আর এটা হচ্ছে সিগমা স্টার 1s, এটা হচ্ছে এবিএমও। একদম ঠিক একই রকম ভাবে 2s জুড়লে এটা হচ্ছে সিগমা 2s। এগুলো যারা পড়েছিস তাদের নিশ্চয়ই মনে আছে, এটা হচ্ছে সিগমা স্টার 2s হলো। এইবার এখানটাতে গল্প, যখন টুপি গুলো জুড়বে, এই টুপির মধ্যে তো টুপি এক্স আছে, টুপি ওয়াই আছে, আর টুপি জেড আছে। এই এক্স আর ওয়াই যখন এক্স আর ওয়াই এর সঙ্গে জোড়ে তখন তারা পাই তৈরি করে, কিন্তু জেড গুলো যখন জোড়ে তোদের নিশ্চয়ই মনে পড়ছে ওগুলো সিগমা তৈরি করে। এই দেখ, প্রথমের এক্স এর সঙ্গে এক্স জুড়লো, তৈরি করলো এখানটায় পাই টুপি এক্স, এবং ওয়াই এর সাথে ওয়াই জুড়ে তৈরি করলো পাই টুপি ওয়াই, প্রথমে তৈরি করলো বন্ডিং, এইটারই তৈরি হলো অ্যান্টি বন্ডিং এখানটায় পাই স্টার টুপি এক্স, পাই স্টার টুপি ওয়াই। নিশ্চয়ই মনে পড়ছে এই দুটো কিন্তু ডিজেনারেট, মানে এদের এনার্জি সমান, ওই জন্যই পাশাপাশি লেখা হয়েছে। এবার জেড গুলো যখন যুক্ত হচ্ছে, এখানে তৈরি করছে সিগমা টুপি জেড, এখানে তৈরি করছে সিগমা স্টার টুপি জেড। এইবার এই প্রত্যেকটার মধ্যে দুটো দুটো করে ইলেকট্রন বসে, তুই নাইট্রোজেনের 14 খানা ইলেকট্রনকে দুটো দুটো করে বসাতে থাক, এমনি ইলেকট্রন বিন্যাস হয়ে যাবে। তারপরে বন্ড অর্ডার ইকুয়াল টু NB - Na/2 করে দিবি, গল্প শেষ হয়ে যাবে, সেখান থেকে সবটাই পেয়ে যাবি, বন্ড অর্ডারও পেয়ে যাবি। ঠিক একই রকম ভাবে যদি তুই 14 পর থেকে করিস, তাহলে তুই এখানটায় একটা ছোট্ট পার্থক্য দেখতে পাবি। সিগমা টুপি জেড, এই দেখ সিগমা টুপি জেড এখানে পরে রয়েছে, আগে শুরু হয়েছে পাই টুপি এক্স, পাই টুপি ওয়াই, তারপরে সিগমা টুপি জেড, প্রথমে পাই রয়েছে, তারপরে সিগমা রয়েছে যখন টুপিগুলো যুক্ত হচ্ছে। বাট যখনই 14 পরে একটু বড় হয়ে যাচ্ছে, সেটা 14 পরে যখনই একটু নাম্বারটা বড় হয়ে যাচ্ছে, যেমন তোরা ক্লাস 10 যখন ছিলিস, সেখান থেকে 11 উঠেছিস, নাম্বারটা বেড়েছে, তোরা একটু বড় হয়েছিস। 11-12 যখন ছেলেরা উঠে যায়, তখন নিজেদেরকে সিগমা ভাবে, এই জন্য সিগমাটা এই 14 পরে যখন সেটা বড় হচ্ছে, সিগমাটা আগে বসে যাবে। আগে সিগমা পরে বসছিল, সিগমা টুপি জেড পরে বসছিল, এইবারে সিগমা টুপি জেড আগে বসে যাবে, বাকি আর কোনো পার্থক্য নেই। তারপরে পাই টুপি এক্স, পাই টুপি ওয়াই বসা, পাই টুপি এক্স, পাই টুপি ওয়াই বসা, তারপরে এখানে পাই টুপি এক্স, পাই টুপি ওয়াই যখন বসিয়েছো, পাই স্টার টুপি এক্স, পাই স্টার টুপি ওয়াই বসা, কোনো চেঞ্জ নেই, আবার সিগমা স্টার টুপি জেড বসাও, ব্যাস। মানে একটাই জায়গার মধ্যে চেঞ্জ, সেটা হচ্ছে এই সিগমা টুপি জেডটা যেহেতু বড় হয়ে গেছে, সিগমা ভাবছে নিজেদেরকে ওটা আগে চলে আসবে, পাইটা পরে চলে যাবে, ব্যাস এইটুকু চেঞ্জ, বাকি সব সেম। আশা করতে পারি কি করে করতে হয় তুই বুঝে গেছিস 14 পর্যন্ত অথবা 14 পরে। আচ্ছা দাদা, এইভাবে কি বন্ড অর্ডার আমাকে বার করতে হবে? না, তুই যখন পরীক্ষাতে করবি একদম কম্পিটিটিভ লেভেলে একদম সলিড অ্যাপ্রোচ। দেখ আমি একটা ছক এখানটা করে দিয়েছি, যারা ব্যাচের মধ্যে আছিস ওরা কিন্তু এগুলো খুব সহজে শিখে যাওয়ার কথা। 1 থেকে 20 পর্যন্ত কি করে মনে রাখতে হয় দেখে নে। বন্ড অর্ডার চুটকি মেরে লিখবো, এইভাবে মনে রাখবি 0.51, 0.50, 0.51, 0.50 মিলিয়ে দেখে নিবি, তারপরে আবার 0.5। বল যখন 14 ধরেছিলাম, এটা তো নাইট্রোজেনের ক্ষেত্রে, নাইট্রোজেনের বন্ড অর্ডার কত হয় রে ভাই? একটা আরেকটা দুটো নাইট্রোজেনের মধ্যখানে কটা বন্ড থাকে? 3টে বন্ড থাকে, তাহলে এটার ক্ষেত্রে 3 হয়। দেখ তো 0.5 আছে, এখানে আছে 3, 0.5 করে বাড়াতে থাক, 0.5 এর পরে 1, তারপরে 1.5, তারপরে আরো 0.5 বাড়ালে 2, আরো 0.5 বাড়ালে 2.5, তারপরে চলে এলো 3। এবার 0.5 করে কমাতে থাক, হয়ে গেল 2.5, হয়ে গেল 2, হয়ে গেল 1.5, হয়ে গেল 1, হয়ে গেল 0.5, হয়ে গেল 0। মিলিয়ে দেখানে প্রত্যেকটা বন্ড অর্ডার তোর কাছে পরিষ্কার। কি করে মেলাবো দাদা? আজকে তোকে ধর আমি একটা কথা বলছি, তোরা প্রত্যেকেই নিশ্চয়ই জানিস বন্ড অর্ডার যত বাড়ে তত বন্ডের স্টেবিলিটি বাড়ে। বন্ড অর্ডার বাড়ছে মানে স্থায়িত্ব বাড়ছে। বন্ড অর্ডার যত বাড়ে বন্ড লেন্থ তত কমতে থাকে, কারণ বন্ডটা যত লম্বা হবে সেটা তত দুর্বল হয়ে যাবে। বন্ড অর্ডার বাড়ছে, বন্ড শক্তিশালী হচ্ছে মানে সেটা ছোট হচ্ছে, বন্ড লেন্থটা কমছে।
যত বন্ড অর্ডার বাড়বে ব্যস্তানুপাতিক সম্পর্কের জন্য বন্ড লেন্থ কমবে, বন্ডটা শক্তিশালী হবে। বন্ড অর্ডার যত বাড়বে তত বন্ডের যেহেতু স্টেবিলিটিটা বাড়ছে, শক্তিটা বাড়ছে, সেই কারণে বিডিই বাড়বে, বন্ড ডিসোসিয়েশন এনার্জি বাড়বে। বন্ড অর্ডার বাড়ছে, বন্ডটা শক্তিশালী হচ্ছে, তাকে ভাঙতে বেশি শক্তি লাগবে, ওই জন্য ডিসোসিয়েশন এনার্জিটা বাড়তে থাকবে। এবার তোদের জন্য একটা কাজ, তোরা বাড়িতে O2 প্লাস, O2 মাইনাস, O2 2 মাইনাস এই চারজনের বন্ড অর্ডার গুলোকে লিখবি পরপর। কিভাবে লিখবি? ধর O2 আছে, O2 মানে তুই দেখবি 8 যোগ 8 16, 16 মানে 2। তারপরে দেখবি O2 প্লাস, O2 প্লাস মানে 8 যোগ 8 16, কিন্তু একটা প্লাস মানে একটা ইলেকট্রন ছেড়ে দিয়েছে, তাহলে 16 থেকে একটা ছেড়ে দিলে কত হয়? 15। তাহলে O2 প্লাসের ক্ষেত্রে বন্ড অর্ডার কত হয়ে যাবে? 2.5 হয়ে যাবে। আচ্ছা O2 মাইনাস 8 যোগ 8 16, কিন্তু আমি দেখতে পাচ্ছি এখানে একটা ইলেকট্রন আরো এক্সট্রা নিয়ে নিয়েছে, 16 পরেও একটা নিয়েছে মানে 17 হয়ে গেছে, তো 17 ক্ষেত্রে 1.5, তো 1.5 লিখে দিলাম। আশা করতে পারি বুঝে গেছিস। তারপরে দেখবি বন্ড অর্ডার কিভাবে বাড়ছে, সেই অনুযায়ী স্টেবিলিটি, বন্ড লেন্থ, বিডিই সব তোরা ক্যালকুলেশন করতে পারবি এই ছোট্ট টেকনিকটার মাধ্যমে। ভালো লাগলো? খুব কম সময়ের মধ্যে পুরো মলিকুলার অরবিটাল শিখিয়ে দিলাম, পুরো থিওরিটা শিখিয়ে দিলাম। যেটা যেটা পরীক্ষাতে আসে এখান থেকে সব ধরনের প্রশ্ন তুই এবার করে দিতে পারবি। যারা একবার পড়ে নিয়েছিলে আমি আশা করবো তাদের মাথার মধ্যে আরো একবার বিষয়টা একদম গেঁথে গেছে, আর কিছু তোকে এখান থেকে করতে হচ্ছে না, তুই ডিরেক্ট প্রবলেম সলভ করতে পারবি। এবার যদি একটুখানি তোরা যারা আমাদের ব্যাচের মধ্যে পড়িস একটু বলিস যে এদের মধ্যে কারা ডায়াম্যাগনেটিক আর কারা প্যারাম্যাগনেটিক বুঝবো কি করে, আর এখান থেকে যে এক্সেপশনটা শিখিয়েছিলাম সেটাও একটু নিচে কমেন্ট করিস। তোদের মধ্যে যারা নতুন করে ব্যাচের মধ্যে ভর্তি হতে চাইছিস তাদের জন্য বলি, আমাদের দুখানা ব্যাচ আছে। একটার ফিস আগে 999 ছিল, ওখানে দেখবে একটা 100 টাকার কুপন পেয়ে 899 হয়েছে। এটা কিন্তু একটা সেমিস্টারের ফিস নয়, এটাতে পুরো ক্লাস 11 কভার হয়ে যাবে, মানে একবার পে করলেই তোমার পুরো ক্লাস 11টা কভার হয়ে যাচ্ছে, আর কিচ্ছু করতে হচ্ছে না। আরেকটা ব্যাচ ছিল 1799 এর, সেখানে দেখবে একটা 300 টাকার কুপন আছে, যেটা হয়ে গেছে 1499। এই 1499 টাকা একবার পে করলে শুধু 11 নয়, 11 এর সাথে পুরো 12ও কভার হয়ে গেছে, মানে একবার পে করলেই 12 প্লাস 12 24 মাস, 4টে সেমিস্টার, 2 বছর, পুরো কেমিস্ট্রি 11 প্লাস 12 সব রেডি, আর কিচ্ছু আলাদা করে পে করতে হবে না। ঠিক আছে, 11টা পুরো কভার করাবো, তারপরে 12টাও পুরো কভার করাবো এই ফিসটার মধ্যেই। হলো, এটার নাম দেখবে কম্বো ব্যাচ দেওয়া আছে। ব্যাচের ব্যাপারে যদি জানতে হয় তাহলে নিচে দেখবে পিন কমেন্টের মধ্যে সমস্ত ইনফরমেশন দেওয়া, লঞ্চ ভিডিও, তার ডেমো ক্লাস, সমস্ত কিছু ওখানে দেওয়া আছে। তুমি ওখান থেকে দেখেই ওখানে অ্যাপের মধ্যে গিয়ে ডাউনলোড করে ভর্তি হয়ে যেতে পারবে। সমস্ত ক্লাস একদম শুরু থেকে সব ব্যাচের মধ্যে অলরেডি দেওয়া রয়েছে। ঠিক আছে, আর 2 দিন করে ক্লাস হয়, মঙ্গলবার আর শুক্রবার সন্ধ্যে 8টা 15 থেকে। লাইভ ক্লাসে জয়েন না করতে পারলেও রেকর্ডেড ভার্সন পেয়ে যাবে। এগুলো একটু দেখে নেবে যে এই যখন দুটো অরবিটাল একে অপরের সঙ্গে যুক্ত হচ্ছে, এও গুলো, এই যে বিএমও আর এবিএমও গুলো কেমন দেখতে হয়, এখান থেকে কিছু ধরনের ছবি দিয়ে প্রশ্ন করতে পারে। আমি একবার করে জাস্ট দেখিয়ে দিলাম তোদেরকে। ঠিক আছে, ব্যাস আজকের মতো এখানেই। সবাই ভালো থাকিস, সুস্থ থাকিস। জয় ধামাকা।